আর ইউনুসের বিচার ইনশাআল্লাহ সে বিচার করব। দেশের মানুষের অর্থ সম্পদ লুটে দিয়ে হত্যা করে বাংলাদেশটাকে একটা শ্মশানে পরিণত করে আজকে যে বেশ সুখে বাস করে এখন আর নিজের বোধহয় আত্মবিশ্বাস করে গেছে, এখন এর কাছে ধর্ণা দেয়, ওর কাছে ধর্ণা দেয়, তাকে যেন একটু সমর্থন দেয়। সরকার উৎখাতের ষড়যন্ত্র, শেখ হাসিনা সহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা, দেশে গৃহযুদ্ধের পরিকল্পনা এবং অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে আমেরিকা থেকে আবারও একটা খারাপ খবর আসলো। আমেরিকা থেকে এক প্রতিবেদনে বাংলাদেশ সরকারকে সংখ্যালঘু নির্যাতনের জন্য দায়ী করা হলো। সেই রিপোর্টে বাংলাদেশ সরকারের অকার্যকর ব্যবস্থাপনা সেটাকে দায়ী করা হয়েছে। তারা ইউনূসের চীন সফরের ব্যাপারে হুঁশিয়ারি দিতে এসেছিলেন। ধমকটা যত না ওয়াকারুজ্জামানকে, তার থেকে বেশি ধমক হচ্ছে ইউনূসকে এবং ওয়াকারুজ্জামানকে বলে যাওয়া, যে মুহূর্তে যদি এই ধরনের কিছু এমন কিছু করে থাকে যেটা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে, ইউনূস যদি চীনের সাথে এমন কিছু করে থাকে, সাথে সাথে ইউনূসকে স্মৃতিসৌধ সাভারে সেখানে আওয়ামী লীগের একদল লোক কিন্তু মিছিল করেছে, লাল পতাকা ঝটিকা মিছিল, আওয়ামী লীগের বিভিন্ন স্লোগান দেয় তারা, এবং এটা দেখে অনেকের মাথা খারাপ হয়ে গেছে যে হঠাৎ করে আওয়ামী লীগ কোথা থেকে আসে। ব্রেকিং নিউজ সমন্বয়ক সার্জিস আর হাসনাতকে এনসিপি থেকে নিষিদ্ধ করার আলটিমেটাম দিচ্ছে বর্তমান বাংলাদেশের অন্যতম একজন সমন্বয়ক। জুলাই ফাউন্ডেশনে টাকা মেরে দিয়ে আজকে সে গাড়িতে করে 100 গাড়ি নিয়ে যাবে আর বলবে যে আমার বাপ দাদারা অনেক ধনী ছিল। এই ধরনের কথা বাংলাদেশের রাজনীতিতে চলে না সাগর ভাই, তাকে বহিষ্কার করা উচিত ছিল এনসিপি থেকে। আসসালামু আলাইকুম দর্শক, এতক্ষণ থেকে আপনারা দেখতেছিলেন শিরোনাম, এখন কিন্তু বিস্তারিত ভিডিও দেখানো হবে আপনাদেরকে। সমস্ত ভিডিও কিন্তু আপনারা দেখতে পারবেন, সমস্ত প্রতিবেদন আপনাদেরকে দেখানো হবে। তার আগে আমি ছোট্ট করে একটি কথা বলবো যে দর্শক, বর্তমান বাংলাদেশে এমন একটা পরিস্থিতি চলে আসছে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে সবাই এখন কথা বলতেছে। কেউ পজিটিভ কথা বলতেছে না, সবাই শুধুমাত্র নেগেটিভ কথা বলতেছে। আর এই নেগেটিভ কথা বলার পিছনে আসলে মূল কিছু কারণ রয়েছে বলে নেটিজেনরা মন্তব্য করতেছে, সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি সমালোচনা হচ্ছে। হ্যাঁ দর্শক, আমরা সেই দিকে যাব না। আমি আপনাদেরকে ভিডিও শুরুতে যেই সমস্ত ইন্ট্রো ভিডিও দেখিয়েছি, যেই সমস্ত ভিডিও শিরোনাম আপনাদেরকে দেখিয়েছি, সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু একটার পর একটা ধারাবাহিকভাবে এখন প্লে করা হবে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা কিন্তু ভিডিওটি একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, কারণ সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন না। আর দর্শক, একটা রিকোয়েস্ট থাকবে, সম্পূর্ণ ভিডিওটি না দেখে আপনারা কেউ বাজে মন্তব্য করবেন না। তো দর্শক, আর আপনাদের সময় নষ্ট না করে সর্বপ্রথম আমরা কিছু আলোচিত কিছু প্রতিবেদন দেখে নিব। চীনের কাছ থেকে প্রাপ্তি হবে ওই বহবারম্ভে লঘু ক্রিয়া, কাজের কাজ কিছু হবে না। কিন্তু এর মধ্যে যে জিনিসটা হলো, প্রাপ্তিটা হলো কি, ভারতকে আরো শত্রুতার পথে ঠেলে দেয়া হলো। কেন? তার কারণ হচ্ছে ভারত কিন্তু চুপচাপ বসে রয়েছে যে ইউনূস চীনে কি করেন, উনি তিস্তা চুক্তি করেন কিনা, লালমনিরহাট আর কি চুক্তি করেন। চুক্তি তো হবে না, এমওইউ হবে, মৌ হবে। সুতরাং ভারত তার জন্য বসে রয়েছে। ইতিমধ্যে আরো একটা জিনিস বলি, বসে রয়েছে যে শুধু ভারত বসে রয়েছে তা নয়, ভারতের চাপে আমেরিকা তাদের একজন বড় সামরিক কর্তাকে, হাওয়াই দ্বীপে যিনি ওখানে ঘাঁটিতে আছেন, তাকে তার 4 জনকে সমেত, তার অধীনে আরো 3 জনকে, মোট 4 জন সামরিক কর্তাকে বাংলাদেশে পাঠিয়েছিলেন। যেদিন ইউনূসের যাওয়ার কথা 26 তারিখ, গতকাল তার আগের দিন সন্ধ্যের পরে তারা এসে গিয়েছিলেন বাংলাদেশে। এবং মিলিটারি অ্যাটাশে তিনিও, মানে মার্কিন কনসুলেটের যিনি মিলিটারি অ্যাটাশে তিনিও ছিলেন। তারা কি করেছেন এখানে এসে? তারা এখানে এসে ইউনূসের সঙ্গে দেখা করেননি, তারা দেখা করেছেন ওয়াকারুজ্জামানের সঙ্গে। ওয়াকারুজ্জামানের সঙ্গে কি তারা কেমন আছেন স্যার, কি কেমন আছেন, হাউ আর ইউ, এইসব বলার জন্য এসছেন? আজ্ঞা না, তারা এসছেন এই ব্যাপারে, যেহেতু ইউনূস চীনে যাচ্ছেন, চীনে গিয়ে কি করবেন সেই ব্যাপারে নজর রাখার, এবং সেই ব্যাপারে ওয়াকারকে সামনে এসে বাংলা কথায় ধমকি দিয়ে চলে গেছেন। ওয়াকারুজ্জামান এর সাথে দেখা করে তারা কিন্তু ইউনূসের সঙ্গে দেখা করেননি, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করেননি। তারা কেন এলেন? তারা ইউনূসের চীন সফরের ব্যাপারে হুঁশিয়ারি দিতে এসেছিলেন। ধমকটা যত না ওয়াকারুজ্জামানকে, তার থেকে বেশি ধমক হচ্ছে ইউনূসকে এবং ওয়াকারুজ্জামানকে বলে যাওয়া, যে মুহূর্তে যদি এই ধরনের কিছু এমন কিছু করে থাকে যেটা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে, ইউনূস যদি চীনের সাথে এমন কিছু করে থাকে, সাথে সাথে ইউনূসকে তার বিমান এখানে এসে ঢাকায় নামার আগেই তাকে সামরিক শাসকরা তাকে হটিয়ে দেবেন। এই কথাগুলো রয়েছে। আরো কথা আছে। কি বলেছেন এখানে এসে? আরেকটা কথা, যে মায়ানমারের ভেতরে এই আরাকান আর্মি আরো যাতে প্রোগ্রেস করতে পারে, এগিয়ে যেতে পারে মায়ানমারের ভেতরে, সেই আরাকান আর্মিকে ভারতও সাপোর্ট দিচ্ছে, আমেরিকাও সাপোর্ট দিচ্ছে। এবং ওয়াকারুজ্জামানকে এসে বলে যাওয়া হয়েছে যে বাংলাদেশের ভেতর থেকে সাপ্লাই লাইন যাতে পায় আরাকান আর্মি, তার জন্য করিডর দিতে হবে আরো এগিয়ে, সে কথাও বলে যাওয়া হয়েছে। সুতরাং যারা ভাবছেন যে ভারত কিছু করছে না, আমেরিকা কিছু করছে না,
ইউনূস যা খুশি তাই করে যাচ্ছেন এবং ওয়াকারুজ্জামান হঠাৎ জেগে উঠে আবার বসে গেছেন, সেটা এমনি এমনি নয়। সেটা এমনি এমনি নয়, সেটাও হচ্ছে একটা পরিকল্পনার অংশ। এবং আবার বলছি যে কোনো মুহূর্তে পৃথিবীর জিও পলিটিক্স এমন জিনিস, তার যে কোনো সময় সেটা চেঞ্জ হয়ে যেতে পারে, তার পরিবর্তন হতেই পারে। কিন্তু তাহলেও এখন যা পরিস্থিতি, তাতে অত্যন্ত বেশি সম্ভাবনা যে ইউনূস সরকার চীন থেকে যে এটা কোনো কিছু প্রাপ্তি না করেই তিনি এমনিতেই ফিরে আসবেন এবং তার ক্ষমতায় বসে থাকার দিন আর বেশি নেই। ব্রেকিং নিউজ, সমন্বয়ক সার্জিস আর হাসনাতকে এনসিপি থেকে নিষিদ্ধ করার আলটিমেটাম দিচ্ছে বর্তমান বাংলাদেশের অন্যতম একজন সমন্বয়ক। বর্তমান আমাদের বাংলাদেশের এই বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের ভিতরে আপনার দুই দলে ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে এনসিপি, আর একটা হচ্ছে যারা নাকি বাংলাদেশ মনে করেন আপনার তথাকথিত স্বাধীন করছে, আপনার যারা নাকি আপনার শহীদ পরিবারের হয়ে কাজ করতেছে। মূলত বর্তমান আমাদের বাংলাদেশে দুই গ্রুপে আবদ্ধ হয়ে গেছে কিংবা ভাগ হয়ে গেছে। আচ্ছা, এই দুই গ্রুপের ভিতরে আসলে আসল সত্য গ্রুপ কোনটা আমি আপনাদেরকে ধরাই দিই। সেই গ্রুপের ভিতরে যদি সত্য গ্রুপ থাকে বা পিওর একটা গ্রুপ থাকে, দেশকে নিয়ে চিন্তা ভাবনা থাকে, তাহলে যারা নাকি মনে বুঝে বললাম তথাকথিত যারা নাকি আহত হয়েছে, আপনার হাত পা হারাইছে, পঙ্গুত্ব বরণ করছে, যারা নাকি এদের নিয়ে কথা বলে, এরা হচ্ছে পিওর বাঙালি কিংবা এরা বাংলাদেশটাকে একটা সুন্দর জায়গায় দেখতে চায়। আর যারা নাকি বর্তমান এনসিপির গ্রুপ, এরা হচ্ছে রাজাকার, মানে তারা প্রকৃত রাজাকারের থেকে যদি আরো বড় কিছু থাকে, এটা হচ্ছে ওইটা। কেমন? বর্তমান আমাদের বাংলাদেশের যখন নাকি আপনার অন্তর্বর্তীকালে সরকার প্রতিষ্ঠিত হয়, তখন সমন্বয়করা বলছিল যে আমরা নতুন একটা বাংলাদেশ দিব এবং যত তাড়াতাড়ি সম্ভব আপনার যতটুকু সংস্কার কাজ শেষ করা সম্ভব ততটুকু আমরা শেষ করে দ্রুত আকারে জনগণের ম্যান্ডেটের মাধ্যমে আমরা একটা নির্বাচিত সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত করে আমরা আমাদের নিজ নিজ প্রতিষ্ঠানে আমরা ফিরে যাব। কিন্তু কোথায় গেল তারা নিজ নিজ প্রতিষ্ঠানে ভাই ঠিকই ফিরে গেছে। তাদের কথা আপনি ধরতে পারেন নাই, তারা নিজ নিজ প্রতিষ্ঠানে তারা ঠিকই ফিরে গেছে। দ্যাট মিনস আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে তারা যে অরিজিনাল জঙ্গিবাদী, তারা যে বর্তমান সাধারণ শিক্ষার্থীদের তারা নিজেরা খুন করে এবং এই খুনের উপর দিয়ে বা রক্তের উপর দিয়ে নিজেরা মনে করেন সরকার প্রতিষ্ঠিত করতেছে, এটাই হচ্ছে এদের মনে করেন মানে নিজেদের প্রতিষ্ঠানে ফিরে যাওয়া। উল্টো দিকে আপনার সাংবাদিক ইলিয়াস ভাই তিনি কি বলছে যে এরা বর্তমান আপনার শত শত কোটি টাকা কামিয়ে নেওয়ার পায়দারে চালাচ্ছে, ধান্দা করার চেষ্টা চালাচ্ছে এবং এরা বর্তমান ধান্দা করতেছে ভাই। কেমন? এরা বর্তমান ধান্দা করতেছে। আপনি দেখেন এই সমন্বয়কের ভিতরে আপনার সর্বোচ্চ ক্লুজকে পিনাকি আর হচ্ছে ইলিয়াস, তাই না? তাহলে এই ইলিয়াস যে মনে করেন ইঙ্গিতটা দিল, দ্যাট মিনস এটা 100% সত্য কথা। তাহলে আমরা ধরে নিতে পারি এদের 14 গোষ্ঠীর কোনো ভাই সম্পত্তি না ভাই, ধরে কি নিব রে ভাই? 100% এরা হচ্ছে বাংলাদেশের ওই যে জুলাই ফাউন্ডেশনে যে মনে করেন আপনার কোটি কোটি টাকা যে মনে করেন দান করছে, ওই টাকার হিসাব এখন পর্যন্ত নাই। আসিফ ভুইয়া, আপনার এই মাহফুজ, তারপর হচ্ছে আপনার যে কি বলে ভুট্টো সাহেব, নাহিদ, হাসনাত, এরা শত শত কোটি টাকা বর্তমান কামিয়ে নিচ্ছে। তারা এর জন্যই আপনার কি এই 100 গাড়ি 200 গাড়ি দিয়ে মনে করেন দেওয়ার জন্য মনে করেন তারা সাহস পায়। বুঝেন নাই বর্তমান এরা কি পরিমাণ লুটপাট করতেছে? তবে যাই হোক, একটা বিষয় দেখে ভালো লাগলো এই ভাইটির বক্তব্য, সেটি হচ্ছে সমন্বয়ক সার্জিস আর হচ্ছে হাসনাতকে এনসিপি দল থেকে নিষিদ্ধ করতে হবে। যদি এনসিপি দল থেকে এদেরকে নিষিদ্ধ না করে, তাহলে বাংলাদেশে এনসিপি নামে কোনো দল থাকবে না, বাংলাদেশে সমন্বয়ক সার্জিস হাসনাত নামে কোনো ব্যক্তি থাকতে দেব না। আমাদের প্রধান উপদেষ্টা যখন চীন সফরে রয়েছেন, তখন আমেরিকা থেকে আবারও একটা খারাপ খবর আসলো। আমেরিকা থেকে এক প্রতিবেদনে বাংলাদেশ সরকারকে সংখ্যালঘু নির্যাতনের জন্য দায়ী করা হলো। সেই রিপোর্টে বাংলাদেশ সরকারের অকার্যকর ব্যবস্থাপনা সেটাকে দায়ী করা হয়েছে। বলা হয়েছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের হার বেড়েছে এবং সেটা এই সরকারের আমলে উল্লেখযোগ্য হারে বেড়েছে। সেই রিপোর্টের প্রতিবাদও করেছে বাংলাদেশ সরকার। সেই প্রতিবাদে সরকার কি বলার চেষ্টা করলো, রিপোর্টেই বা কি আছে? ইউএসসিআরআই এই প্রতিষ্ঠান, ইউএসসিআরআইএফ এই প্রতিবেদনটি দিয়েছে। প্রতিবেদনটা তারা মার্কিন সরকারের হাতে দিয়েছে, যে প্রতিবেদনটা প্রকাশিত হয়েছে এবং সেখানেই বলা হয়েছে বাংলাদেশে ব্যাপক হারে সংখ্যালঘু নিধন হচ্ছে, সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, হত্যাকাণ্ড হচ্ছে, সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা হচ্ছে, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তাদের উপাসনালয় পুড়িয়ে দেওয়া হচ্ছে, ভেঙে দেওয়া হচ্ছে, অনেক কিছুই এখানে উঠে এসেছে।
অর্থাৎ বাংলাদেশে সংখ্যালঘুরা নিরাপদ নয়, সেটাই এই রিপোর্টে বলা হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে এই রিপোর্ট যুক্তরাষ্ট্র সরকারের চাপ আরও বাড়াবে বলেই ধারণা করা হচ্ছে। যখন ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন, এই ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, সেই সময় সেটাকে নিয়ে যখন নানা রকমের খুশির খবর চারিদিকে আসছিল যে ডোনাল্ড ট্রাম্প সরাসরি ডক্টর ইউনূস সরকারকে অভিনন্দন মানে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন, সেটা নরেন্দ্র মোদীও পাঠিয়েছেন। সেটাকে যেমন খুশির বার্তা বলা হচ্ছে একদিকে, আবার আরেকদিকে বলা হচ্ছে এগুলো কূটনৈতিক আদান প্রদান। আসলে যে কোনো দেশ যে কোনো দেশকেই এই পত্র পাঠায়, কূটনৈতিক আদান প্রদান সবসময়ই হয়। ভারত শুধু বাংলাদেশে নয়, এমনকি পাকিস্তানকেও এরকম শুভেচ্ছা বার্তা পাঠিয়ে থাকে। সুতরাং এটাতে উল্লসিত হওয়ার কিছু নেই, এই কথাও অনেকে বলছেন। যে রিপোর্ট USCRIF থেকে আসলো সংখ্যালঘু নির্যাতনে, সেই রিপোর্টের প্রতিবাদ করেছে বাংলাদেশ সরকার। এবং বাংলাদেশ সরকার বলছে যে পক্ষপাত দুষ্ট সূত্র থেকে এই খবর নেওয়া হয়েছে। বলা হয়েছে যে বায়াসড কিছু সূত্র থেকে এই তথ্যগুলো নেওয়া হয়েছে, যে সূত্রের কোনো গ্রহণযোগ্যতা নেই এবং এই সূত্র থেকে খবরগুলো নেওয়া উচিত হয়নি। তারা ইচ্ছা করলে এই সকল সূত্র থেকে খবরগুলো নাও নিতে পারতো, তাহলে তারা অরিজিনাল খবর পেত। অরিজিনাল খবর বলতে বাংলাদেশ সরকার কি বোঝাতে চাইছে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ বাংলাদেশে 5 আগস্টের পরে সংখ্যালঘু নির্যাতনের যে ব্যাপকতা আমরা দেখেছি, মন্দির ভাঙা, হিন্দুদের বাড়িঘর আগুনে জ্বালিয়ে দেয়া, তাদের বিভিন্ন আত্মচিৎকার আমরা শুনেছি, সেগুলোকে সরকার যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে কোনো সংখ্যালঘু নির্যাতনই রাজনৈতিক কারণে হয়নি। এগুলো নাকি কোনোটাই রাজনৈতিক কারণে হয়নি। বাংলাদেশে 5 আগস্টের পরে যত সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে, একটিও রাজনৈতিক কারণে, রাজনৈতিক শত্রুতার কারণে ঘটেনি। সবই নাকি ব্যক্তিগত দ্বন্দ্বের জন্য ঘটেছে, জমি নিয়ে দ্বন্দ্বের জন্য ঘটেছে, আত্মহত্যার মতো ঘটনার জন্য ঘটেছে এবং পারিবারিক বিরোধের জন্য ঘটেছে। পাড়ায় মহল্লায় একজনের সঙ্গে আরেকজনের বিরোধ, এই ব্যক্তিগত বিরোধ, পারিবারিক বিরোধ, এগুলোর জন্য, ব্যক্তিগত দ্বন্দ্ব, এগুলোর জন্যই এই নির্যাতনগুলো, এই আক্রমণগুলো ঘটেছে। একটিও মবের দ্বারা হয়নি, একটিও রাজনৈতিক কারণে ঘটেনি। সরকার এমনটা বলার চেষ্টা করেছে। এর আগেও আমরা প্রধান উপদেষ্টাকে বিদেশি সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বলতে শুনেছিলাম যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন একটিও মবের সৃষ্টি হয়নি, মবের দ্বারা হয়নি, মব হয়নি, একটিও রাজনৈতিক কারণে হয়নি, পালাবদলের কারণে হয়নি। সবই হয়েছে কোনো না কোনো দ্বন্দ্বের কারণে, ব্যক্তিগত দ্বন্দ্ব, জমি জমা নিয়ে দ্বন্দ্ব, এটা দ্বন্দ্ব, ওটা দ্বন্দ্ব, সবই নাকি তাদের ব্যক্তিগত কারণে। এটা কতটা সত্য সেটা আমরা যারা বাংলাদেশে বসবাস করছি তারা নিশ্চয়ই অনুধাবন করি। সংখ্যালঘু নির্যাতন শুধুমাত্র কি ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে হয়েছে, জমি জমা সংক্রান্ত বিরোধের কারণে হয়েছে, আত্মহত্যা সংক্রান্ত নানা রকমের জটিলতার কারণে হয়েছে? এটা কি সর্বৈব মিথ্যা প্রোপাগান্ডা নয়, নাকি আত্মরক্ষার্থে এক ধরনের ঢাল হিসেবে এটাকে ব্যবহার করা হচ্ছে যে ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে এটা হয়েছে? দর্শক, বড় ধরনের একটি খবর, সরকার উৎখাতের ষড়যন্ত্র। শেখ হাসিনা সহ 73 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা। যদিও শেখ হাসিনা দেশে নেই, বাকিরা আছেন কিনা, 73 জন, হয়তো দেশে কিছু আছে, বিদেশেও আছে, সবার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। কেন? দেশে গৃহযুদ্ধের পরিকল্পনা এবং অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 73 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি দায়ের করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। আদালত তা আমলে নিয়ে সিআইডিকে মামলাটি তদন্তের নির্দেশ দেন। সিআইডি বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দিন খান এই তথ্য জানিয়েছেন। এখানে বলা হচ্ছে, জয় বাংলা ব্রিগেড নামের অনলাইন প্ল্যাটফর্মের মিটিংয়ে গৃহযুদ্ধের পরিকল্পনা করা হয় এবং সেখানে বর্তমান সরকারকে উৎখাতের ষড়যন্ত্র ছিল এই আলোচনায়। এই অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের আওয়ামী লীগের শেখ হাসিনা সহ 73 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়েছে। এতে দ্বিতীয় আসামি করা হয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ডক্টর রাব্বি আলমকে। এছাড়া অনলাইন মিটিংয়ে অংশগ্রহণকারী আরো 503 জনকেও আসামি করা হয়েছে। তার মানে এই জয় বাংলা ব্রিগেড, তার মানে লম্বা সময় ধরে তারা এই কার্যক্রম চালাচ্ছিল। এজাহারের বরাত দিয়ে সিআইডির এই কর্মকর্তা জানান, সিআইডির গোয়েন্দা তথ্য হাত হতে জানতে পারেন গত বছরের 19 ডিসেম্বর অনলাইন প্ল্যাটফর্মের মিটিংয়ে জয় বাংলা ব্রিগেড গঠন করে একটি গৃহযুদ্ধের মাধ্যমে পলাতক শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রীর ক্ষমতা বুঝিয়ে দেয়া এবং তা নিশ্চিতকরণের জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধ করে যাবেন বলে অনেকে প্রত্যয় ব্যক্ত করেন। মোট 577 জন অংশগ্রহণকারী দেশে বিদেশের বিভিন্ন স্থান থেকে উক্ত জুম মিটিংয়ে অংশগ্রহণ করেন এবং শেখ হাসিনার সমস্ত নির্দেশ পালন করার ব্যাপারে একমত পোষণ করেন। তিনি বলেন, ডাক্তার রাব্বি আলম যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি হোস্টিংয়ে শেখ হাসিনা এবং কো হোস্ট অংশগ্রহণকারী নেতা কর্মীদের কথোপকথনের ভয়েস রেকর্ড পর্যালোচনায় জয় বাংলা ব্রিগেড নামক প্ল্যাটফর্মে দেশ বিদেশ থেকে অংশগ্রহণকারীরা বৈধ সরকারকে শান্তিপূর্ণ দেশ পরিচালনা করতে দেবে না বলে মর্মে আলোচনা হয়।
সেই সঙ্গে অনলাইন প্ল্যাটফর্ম মিটিংয়ে বর্তমান সরকারকে উৎখাত করার জন্য গৃহযুদ্ধের ঘোষণা দিয়ে ষড়যন্ত্রমূলকভাবে রাষ্ট্রদ্রোহিতার অপরাধের সুস্পষ্ট উপাদান রয়েছে মর্মে প্রতীয়মান হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমোদনের প্রেক্ষিতে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালত মামলাটি দায়ের করলে আদালত তা আমলে নিয়ে সিআইডি কে তদন্ত নির্দেশ দেন। দেখেন, এই যে জয় বাংলা ব্রিগেড, আমরা নিজেরাও কিন্তু নাম শুনি, তার মানে গোপনে গোপনে এরা সংগঠিত হচ্ছে এবং বিভিন্ন রকমের নির্দেশনা দিচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় যে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে প্রশাসন এবং অন্যান্য জায়গায়, সেখানে হয়তো এর একটা প্রভাব আছে। কেননা এখনো বিভিন্ন জায়গায় এই গোষ্ঠীর সদস্যরা চুপ মেরে আছে, ঘাপটি মেরে আছে, মাঝে মধ্যেই তারা মাথা উঁচু করতেছে। এবং এটা তো বোঝাই যাচ্ছে যে একটা খুবই সংগঠিত একটা প্ল্যাটফর্ম, যেটা তারা প্রকাশ্যে আনে নাই, সিআইডির তদন্তে বা গোপন সূত্রে তারা এটি এসছে এবং এখন তারা অ্যাকশনে যাচ্ছে। দেখা যাক এখন অন্তত বিদেশ না হোক, দেশে কয়জন এরা এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, তাদের নামগুলো নিশ্চয়ই প্রকাশ হবে এবং ধরপাকড় হবে বলে আশা করা হচ্ছে। দর্শক, আপনাদেরকে এতক্ষণ থেকে যে সমস্ত প্রতিবেদন দেখানো হলো, এই সমস্ত প্রতিবেদন দেখার পর আপনাদের মন্তব্য কি? আর বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, নতুন রাজনৈতিক দল এবং পুরাতন রাজনৈতিক দল সহ আসলে তারা কোনভাবে চললে, কিভাবে চললে আসলে বাংলাদেশটা সংস্করণ হবে বলে আপনার মনে হচ্ছে, সেই বিষয়টা কিন্তু জানিয়ে যেতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। কারণ আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, তাই আপনারা চাইলে আপনাদের গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করে যেতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। সো দর্শক, ভিডিওটি ছিল এতটুকুই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।